আসসালামু আলাইকুম। শাকিব খানের তুফান বিহারে মুক্তি পাচ্ছে, ফাইন। বাট এতদিন পরে কেন? কারণ আছে। অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে তুফানের একটা হিন্দি টিজার বেরোয়েছে এবং সেটি একটা হিন্দি ভাষায় তুফানের প্রচারণার অংশ মাত্র। আর বিহারে তুফানটা হিন্দি ভাষায় প্রদর্শিত হবে। সো এই যে হিন্দি ভাষায় ডাবিং করা এবং আনুষঙ্গিক অনেক বিষয় থাকে যেগুলোতে একটু সময় লেগে গেছে হয়তো, কিন্তু আমার মনে হয় আরো দ্রুত এই কাজটি করা যেত। ডাবিংটা হিন্দিতে আরো দ্রুত করা যেত এবং আরো দ্রুত এটি বিহার সহ ইন্ডিয়ার আরো অনেক স্টেটে রিলিজ দেওয়া যেত। আসামে তো বহুদিন যাবত একটা দাবি যে শাকিব খানের সিনেমাটা, তুফান সিনেমাটা কবে তারা দেখতে পাবে তাদের সিনেমা হলের পর্দায়। তো সেই দাবি কবে পূরণ হবে আসামবাসীর জন্য যাই না। যদিও এখন এই মুহূর্তে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে একটা স্নায়ুযুদ্ধ চলছে, সেখানে বাংলাদেশি সিনেমা ইন্ডিয়াতে কতটা সমন্বিত হবে সেটাও একটা বিষয়। তার উপরে ইন্ডিয়াতে আরজি করের যে ঘটনা, তারপর সেভেন সিস্টারের উত্তেজনা, এই সমস্ত কিছু একটা প্রভাব সিনেমার মার্কেটে ফেলতে পারে। সবকিছু মিলিয়ে বিহারে এখন শাকিব খানের তুফান কতটা ব্যবসা করতে পারবে, এটা একটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও কলকাতায় খুব ভালো একটা কিছু করতে পারেনি তুফান, এখন বিহারে গিয়ে যদি কিছু একটা ভালো রেজাল্ট দিতে পারে সেটা তুফানের জন্য, তুফানের আয়ের জন্য ভালো হবে। এই যে একটা জুলাই মাস এবং পরবর্তী আগস্ট পর্যন্ত যে আন্দোলন গেল এবং আন্দোলন পরবর্তী সময় পর্যন্ত যে সিচুয়েশন হইলো, এই সিচুয়েশনে আসলে মানুষের সিনেমা হলে যাওয়ার মতো মানসিকতা ছিল না। তুফানের যখন একটা ভালো আয় শুরু হয়েছে, যখন তুফান 10 কোটির ক্লাবে যাবে বা আরো বেশি আয় করবে এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল, তখনই আসলে একটা এমন পরিবেশ তৈরি হইলো যে তুফানের ব্যবসায়িক সফলতায় একটা ভাটা পড়লো। এখন এই মুহূর্তে তুফান এত কিছুর পরেও কত টাকা প্রফিট করেছে বা কত প্রফিটে আদৌ আছে কিনা, এটা নিয়েই এখন একটা প্রশ্ন উঠেছে। যদিও আমাদের ধারণা, যেভাবে তুফান একটা রেইজ করছে, যেভাবে দর্শক তুফানকে সাদরে গ্রহণ করেছে, তাতে তুফান তার খরচের অর্থ পুষিয়ে লাভের অংশে অনেক আগেই চলে গেছে। বাদ বাকিটা বলতে পারবে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান, যে তুফান আসলে কত টাকা প্রফিট করেছে বা কত টাকা ব্যবসা করেছে। দ্বীপজলের ঘর ভাঙা সংসারের একটা সিনেমা রিলিজ হয়েছে কিছুদিন আগে, সেখানে শিরিন শিলা নামে একজন অভিনয় শিল্পী অভিনয় করেছেন। তো কেন দুইটা প্রসঙ্গ আসলে এই সিনেমার প্রসঙ্গ আসলো, এই ঘর ভাঙা সংসার রিলিজের পরে খুব বেশি রেসপন্স পাওয়া যায়নি। যদিও দীপজল সাহেবের ছবি সেই পুরনো ফরম্যাটে বানায়, সেই 10-12 বছর আগের যে একটা ইমোশন সে প্লে করার চেষ্টা করে, যেই দর্শক এখন আর বিলং করে না থিয়েটারের জন্য, দর্শক হলের থিয়েটারের জন্য। সো দীপজল সাহেবের সিনেমাটা মুখ থুবড়ে পড়বে এটাই স্বাভাবিক। তারপরেও এই সিনেমা দেখবার জন্য হলে খুব একটা দর্শক সমাগম হয়নি। আচ্ছা, শিরিন শিলার প্রসঙ্গে যেটা বলছিলাম, যে তার সম্পর্কে বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন উদ্ভট বা তার সম্পর্কে নেতিবাচক কিছু সংবাদ প্রচার করা হয়েছে, যার মধ্যে বলা হয়েছে তিনি দেহ ব্যবসা করেন, তিনি পালিয়ে গেছেন, তার সঙ্গে আওয়ামী লীগের মাফিয়া, ক্যাসিনো মাফিয়া সম্রাটের সম্পর্ক রয়েছে, ড্রাগের সাথে তার সম্পর্ক ছিল, এই ধরনের অনেক সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। এটি নিয়ে শিরিন শিলা খুব উত্তেজিত। সে লাইভে এসে এর প্রতিবাদ করেছেন, থানায় জিডি করেছেন এবং আগামীতে সে মামলারও প্রস্তুতি নিচ্ছেন। খুব স্বাভাবিক, একটা নায়িকা সম্পর্কে যখন কোনো সংবাদ বা প্রতিবেদন ছাপানো হবে বা প্রকাশ করা হবে, অবশ্যই তার প্রমাণ থাকা লাগবে তার কাছে। এখন যেসব মাধ্যমগুলো তারা সংবাদ প্রকাশ করেছেন, তাদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে এবং তারা সংবাদ প্রকাশ করার সময় তারা এটা বলেছেনও যে একেবারে সোর্স থেকে, বিশ্বস্ত সোর্স থেকে তারা এই সংবাদগুলো পেয়েছেন। তো অবশ্যই মামলা হলে বা জিডির কোনো কার্যকলাপের অগ্রগতি হলে তারা সেই সোর্স
দেখাতে পারবেন। কিন্তু শিরিন শিলা তার জায়গায় খুব স্ট্রং, সে এটার স্ট্রংলি অপোজ করেছেন এবং তার যে সামাজিক একটি মর্যাদাহানি হয়েছে এই ব্যাপারে তিনি খুব আক্ষেপ প্রকাশ করেছেন। এদিকে সুহানা সাবার ব্যাপারেও একটা দারুণ সুহানা সাবাও এটার একটা দারুণ প্রতিবাদ করেছেন, তার ব্যাপারেও একই ধরনের সংবাদ প্রচারিত হয়েছে এবং সেও এটার প্রতিবাদ জানিয়েছে। তো এখন কথা হইলো যে নায়িকাদের এই ধরনের সংবাদ তথ্য প্রমাণ ছাড়া কেউ খুব সহজে প্রচার করতে চাইবে না, কারণ তারা জানে এই নায়িকাদের অনেক দূর হাত আছে, এই নায়িকাদের অনেক চেনা পরিচয় আছে, যাদেরকে একটা ফোন দিলে অনেক কিছু হয়ে যাবে। তো এখন শিরিন শিলা বা সুহানা সাবা যে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে, মামলা, জিডি, তারপরে মামলা, এই পরবর্তী পদক্ষেপগুলোকে ফেস করার জন্য সেই সমস্ত সংবাদ মাধ্যমগুলো অবশ্যই প্রস্তুত আছে। বাদ বাকি তো আমরা পরবর্তী খবরগুলোতেই পেয়ে যাব। এদিকে আমাদের ঢাকা অ্যাটাকের পরিচালক দীপঙ্কর দীপন এবং তার স্ত্রী সংযুক্তা সাহা, তারা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে ডিভোর্সের পথে চলে গেছেন। যদিও এই যে তারা তাদের যে একটা টানাপোড়েন চলছিল, এটা আসলে আপনাদের মনে আছে কিনা যে সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হয়েছিল, সেই সেলিব্রিটি ক্রিকেট লিগে জাহারা মিতু পরিমণির ছেলেকে নিয়ে দীপঙ্কর দীপনের সাথে একটা ছবি পোস্ট করেছিল। সেখানে জাহারা মিতু নিচে লিখেছিল যে আমাদের একটি পরীর বাচ্চা আছে। তো সেই ছবিটা নিয়ে আসলে অনেক ট্রল হয়েছিল এবং সেই ট্রলের এগেনস্টে দীপঙ্কর দীপন জাহারা মিতুকেও একটা পাল্টা ক্ষোভ প্রকাশ করেছে, কেন তিনি এই ধরনের কমেন্ট লিখবে ছবি প্রকাশ করে, কারণ তিনি জানেন দীপঙ্কর দীপন ম্যারিড। আর দীপঙ্কর দীপনও তার সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছিল যে এগুলো নিয়ে এত নাড়াচাড়া কেন করে মানুষ, সব পারিবারিক একটা ঝামেলা তো আছেই। যখন তিনি পারিবারিক ইস্যুটা টেনে ধরেছেন তখন আমার সংযুক্তা সাহা তিনিও একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে পরিচালক নির্মাতা দীপঙ্কর দীপন কোথায় যায়, কি করে, কোন মেয়ের সাথে ঘোরাফেরা করে, এটা তার হেডেক। কিন্তু সেটার দোষ যখন তার ঘাড়ে এসে চাপবে তখন সেটা সে মেনে নেবে না। তো এরকম অভিযোগ পাল্টা অভিযোগ, দূরে থাকা আলাদা থাকা সবকিছু মিলিয়ে দীর্ঘদিন পরে 2014 সালে তারা বিয়ে করছিল, দীর্ঘদিন পরে তারা ডিভোর্সের পথে হাঁটলেন এবং তারা সোশ্যাল হ্যান্ডেলে এটাও প্রকাশ করেছেন যে এই বিষয়ে যেন তাদেরকে কিছু জিজ্ঞেস না করা হয় বা তাদেরকে যেন এটা নিয়ে কোনো খোঁচাখুচি করা না হয়। ওদিকে দীপঙ্কর দীপনের এই কথার প্রেক্ষিতে তার স্ত্রীও বলেছেন একই কথা, কিন্তু তিনি একটু ব্যতিক্রম বলেছেন। তিনি বলেছেন দীপঙ্কর দীপনকে তিনি ক্ষমা করবেন না, ক্ষমা করলে তার নিজের সাথে নিজের একটি অন্যায় করা হবে। তো এই যে সংযুক্তা সাহার যে কথা এবং দীপঙ্কর দীপনের যে স্ট্যাটাস, সবকিছু মিলিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েই যায়, মানুষের কৌতূহল জেগেই উঠে। সমস্ত কৌতূহলের অবসান ঘটানোর জন্যই এবং এই বিষয়টা নিয়ে আর যেন কেউ কোনো কথা না বলে, সেই কারণেই তারা দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তাও দিয়ে রেখেছেন, যে কারণে তাদের কাছে এই বিষয়ে আর কোনো কথা বলা সম্ভব না বা প্রশ্ন করা সম্ভব না, যার কারণ তারা নিজেরাই রিকোয়েস্ট করেছে। এদিকে আমাদের অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা গত আন্দোলনে যে ভূমিকায় লিপ্ত ছিলেন এবং আলো আসবে নামক একটি গ্রুপে যুক্ত ছিলেন, এই সমস্ত কিছু নিয়ে তাদের পদত্যাগ চেয়ে অনেক অভিনয় শিল্পী অভিযোগ তুলেছেন এবং তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার মধ্যে বাঁধন অন্যতম, আরো অনেক শিল্পী দিয়ে অনেকগুলো শিল্পী একটা সাদা কাগজে নাম লিখে শিল্পী সমিতিতে শিল্পী সঙ্গে পাঠানো হয়েছে। তো যাই হোক, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এই জিনিসটা যে এই শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্যদের প্রশ্ন করছে সাধারণ শিল্পীরা তাদের অবস্থান নিয়ে, তাদের কার্যকলাপ নিয়ে। ঠিক একই রূপে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির কি অবস্থান ছিল সেটা নিয়ে কি চলচ্চিত্র শিল্পীরা একইভাবে প্রশ্নের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে পারে না? দেখেন, বিষয়টা হচ্ছে গিয়ে জবাবদিহিতা।
শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের পদে যারা আছেন তারাও বলেছেন তারা এই প্রশ্নের জবাব দিতে চান, যারা প্রশ্ন করেছেন তাদেরকে নিয়ে তারা বসতে চান এবং একটি বৈঠক করে আলোচনা করে তারা এটার উত্তর দিতে চান। ঠিক তেমনি এটা একটা এক্সাম্পল হয়ে যেতে হতে পারে চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য, যে এই আন্দোলনে চলচ্চিত্রের শিল্পীরা কোন অবস্থায় ছিলেন, কোন অবস্থানে ছিলেন, তারা কেন তাদেরকে তারা তাদের কার্যকলাপের জন্য তারা জবাবদিহিতা করবে অন্যান্য শিল্পীদের কাছে। এই ধরনের একটা প্রচেষ্টা যদি শিল্পী সমিতিও নেয়, আমার মনে হয় এটা নেওয়া উচিত। কারণ দেশের সংকটকালে শিল্পীদের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ। কারণ এক একজন শিল্পীর, যারা প্রথম সারির শিল্পী, তাদের অনেক ফলোয়ার থাকে, অনেক অনুসারী থাকে, তাদের এক একটা কথা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী বা ফলোয়ারদেরকে অনুপ্রাণিত করে। তো সেই কারণে তাদের সেই অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকেই এই শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য পদের সদস্যরা যেভাবে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়েছে, চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যদেরকেও সেই প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তার যথার্থ উত্তর সন্ধান করতে হবে।